আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক বাইকের যে শেয়ার, এই রিসেন্টলি শেয়ার বাজারে লিস্টেড হয়েছে। খুবই প্রচলিত একটি শেয়ার। লিস্টেড হওয়ার পর থেকেই প্রায় 70-80% র্যালি দিয়েছিল এবং উপর থেকে প্রায় 20-25% আবার কারেকশন হয়েছে। আজকে ওটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। সত্যিই কি সেই ভ্যালুয়েশন পাওয়া তার যোগ্য এখন? তার বিজনেস মডেল কি, ফান্ডামেন্টাল কি অনুসারে মানুষরা কিনছে এবং তার বর্তমান ফান্ডামেন্টাল অবস্থান কি আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার এবং লাইক করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এই ওলার আমরা সচরাচর ওলার যে ইলেকট্রিক বাইকগুলো আমরা সচরাচর দেখেছি এবং দেখিও, এবং শুনেছি যে মোটামুটি তার যে কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে, তার মাইলেজ, তার ব্যাটারি এবং সার্ভিসেসগুলো মোটামুটি ঠিকঠাকভাবেই দেয়। এবার ওলা বেসিক্যালি আমাদের টু হুইলার যে সমস্ত ইলেকট্রিক বাইকগুলোর উপরেই কাজ করছে এবং রিসেন্টলি দুটো বাইকের উপরেও কাজ করছে। সেই বাইকগুলো যেমন এই এখন দেখছেন যে এই স্কুটারগুলো বেশি পরিমাণে আমাদের মার্কেটে এখন বর্তমান ওলা বিক্রি করছে। কিন্তু এই রিসেন্টলি এই যে তিনটা বাইক দেখছেন, রোডস্টার এক্স, রোডস্টার এবং রোডস্টার প্রো, এগুলো নতুন লঞ্চ করবে এবং তৈরি করেছে, মোটামুটি দেখতে সুন্দর। এবার আমরা যে ওলার শেয়ারগুলো কিনছি সেটা কতটা যুক্তিসঙ্গত এবং কতটা ঠিক সেটা আমাকে ভাবতে হবে। অবশ্যই ওলা বিজনেস মডেল ফিউচারিস্টিক, ভবিষ্যতে সেলস বাড়বে, কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমার মনোপলি মার্কেট নয়। ওলা শুধু একাই যে আমার ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইকের উপরে কাজ করছে বা নিজে সেলস করছে এরকম কিন্তু নয়। আমাদের দেশে এক্সিস্টিং যে সমস্ত ইন্ডিয়ান কোম্পানিগুলো আছে ওইগুলো যথেষ্ট এস্টাবলিশ, যথেষ্ট ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট ওদের কাছে আছে, সাফিসিয়েন্ট ফান্ড আছে, ক্যাপিটাল আছে, ইনোভেশন রিসার্চ ওরা ঠিকঠাকভাবে করে। এমনকি তারা অলরেডি ওই সমস্ত ইলেকট্রিক সেগমেন্টের উপরে কাজ করে এবং করছে এবং মার্কেটেও তারা কিছু কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে। কিন্তু তারা বেসিক্যালি যেমন বাজাজ, টিভিএস, হিরো, আইচার মোটর, এই সমস্ত কোম্পানিগুলো মোটামুটি এরা বেশি ফোকাস করে ফুয়েল, যে সমস্ত গাড়িগুলো তেল চালিত গাড়িগুলোর উপরে এখন বেশি ফোকাস করে। ইলেকট্রিকের উপরে অতটা কিন্তু ফোকাস করেনি, কিন্তু তারা কাজ করে চলছে। এই জন্য ওলা কিন্তু ভবিষ্যতে কম্পিটিশান প্রচুর পাবে এবং একা কিন্তু শেয়ার যে মার্কেটটা, সেলসের মার্কেটটা বা ইলেকট্রিক বাইকের যে মার্কেটটা নিজে কিন্তু ক্যাপচার করতে পারবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার হচ্ছে ওলার ইলেকট্রিকের যে ভবিষ্যৎ, সেটা আমরা বলতে পারি হ্যাঁ মোটামুটি ভালো হবে। অনেকটাই স্পেস আছে, সবাই অনেক খাবার আছে, সবাই ভাগ বাটোয়ারা করে খেতে পারবে, খাবার অ্যাভেলেবল আছে, এটা আমরা বলতে পারি। শুধু তো ইন্ডিয়ান মার্কেট নয়, ইন্ডিয়ান মার্কেটের বাইরেও আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, আপনার ভুটান, বাংলাদেশ, মায়ানমার, আরও অন্যান্য সাউথ যে আফ্রিকার যে সমস্ত দেশে আছে, ওই সমস্ত দেশেও কিন্তু ভারতীয় যে মোটরসাইকেল কোম্পানি, যে সমস্ত বাইক কোম্পানিগুলো কিন্তু প্রেজেন্ট আছে এবং তারা কিন্তু ওই শেয়ার মার্কেটগুলো ক্যাপচার করতে পারে। এবার ওলা বর্তমান যে যে প্রাইসে চলছে সেটা আমি বলবো রিজনেবল নয়। মোটামুটি 120 এখন বর্তমান চলছে। 90-80-র দিকে থাকলে বা 100-তেও যদি থাকে তো কিছুটা কেনা যেতে পারে, কিন্তু এখনো ফান্ডামেন্টাল কোনোটাই ঠিকঠাক নেই। এটা আমাকে মাথায় রাখতে হবে যে এখন মার্কেট ক্যাপ 52,000, প্রায় 53,000-এর কাছাকাছি দেখতে পাচ্ছেন এইখানটাতে। 53,000-এর কাছাকাছি কিন্তু মার্কেট ক্যাপ নিয়ে রেখেছে। এটা কিন্তু হিউজ মার্কেট ক্যাপ। এই মার্কেট ক্যাপে আপনার ফান্ডামেন্টাল পি রেশিও, আপনার আপনার ইপিএস, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ি, পি রেশিও, কারেন্ট নেট প্রফিট, আপনার অপারেটিং প্রফিট, আপনার সেলস গ্রোথ, নেট গ্রোথ, অপারেটিং মার্জিন, এগুলো কিন্তু খুব সুন্দর থাকা দরকার। এগুলো কিছুটাই ঠিকঠাক নেই, কিন্তু সেলস বাড়বে এটা আমরা জানি। এবার আমরা যদি একটু দেখি যে কোন পর্যায়ে দাঁড়িয়েছে ওলা,
ওলার মার্কেট ক্যাপ অ্যারাউন্ড পুরো একদম কাছাকাছি নিয়ার 53,000 ক্রোর। বর্তমান 120 টাকা পার শেয়ার চলছে। বুক ভ্যালু কিছুই নেই, প্রফিট নেই কোম্পানির। এবার ROC সবই মাইনাসে আছে, রিটার্ন অন অ্যাসেট মাইনাসে আছে, ইপিএস মাইনাসে আছে। ইপিএস এবং ROE, রিটার্ন অন ইকুইটি, তখনই পজিটিভে আসবে যদি কোম্পানি নেট প্রফিট দেখাতে পারে। এখনো পর্যন্ত নেট প্রফিটই নেই, তো এখানে কোনো গল্প নেই ইপিএস এবং ROE পজিটিভ হওয়ার। এবং পি রেশিও তো হবেই না, কারণ ইপিএস পি যদি পজিটিভ হয় তবেই কিন্তু পি রেশিও পজিটিভ হয়। এখানে কারেন্ট রেশিও মোটামুটি 1-এর কাছাকাছি, পিইজি রেশিও নেই যেহেতু ওইগুলো নেগেটিভ আছে। অপারেটিং প্রফিট নেই, নেট প্রফিটও মাইনাসে আছে। এবার এখানে কি পয়েন্টে আমরা দেখছি যে 31% মার্কেট শেয়ার কিন্তু ওলা আমাদের ইন্ডিয়ান যে বাইক, ইলেকট্রিক বাইক বা স্কুটির কিন্তু মার্কেট শেয়ার নিয়ে রেখেছে। এটা কিন্তু কনস্ট্যান্টভাবে আমি বলবো মেনটেনেন্স করা সম্ভব নয়, কারণ আমাদের বড় বড় প্লেয়ারগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং তারা কিন্তু মার্কেট শেয়ার নেবেই। আর আমরা যদি একটু ফান্ডামেন্টাল কোয়ার্টারলি দেখি, সেলস কিন্তু জুনের 23, মার্চের মার্চ বা 24-এর মার্চ, 2024-এর জুন বেড়েছে। কতটা বেড়েছে আমাকে একটু নিচের দিকে আমরা যেতে পারবো। সেলস বেড়েছে কিন্তু এক্সপেন্সেস অত্যাধিকভাবে বাড়ছে, এটা কিন্তু কন্ট্রোল করতে পারছে না, এটা একটা কনসার্নের ব্যাপার। অপারেটিং প্রফিট এখানে নেগেটিভ আছে এবং নেট প্রফিটও নেগেটিভ। এখানে আমাকে একটু জানতে হবে যে অপারেটিং প্রফিট আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনি ওইখানেই পজিটিভ আপনি করতে পারছেন না। নেট প্রফিট তো নেগেটিভ বাদ দিন। অনেকগুলো কোম্পানি আছে যেগুলো অপারেটিং প্রফিট পজিটিভ কিন্তু নেট প্রফিট নেগেটিভ হতে পারে। ইন ফিউচারে এগুলো কিন্তু ওভারকাম হবে, কিন্তু ওলার ক্ষেত্রে অপারেটিং প্রফিটও মাইনাস, নেট প্রফিটও মাইনাস। আপনি যদি অপারেটিং প্রফিট পজিটিভ করতেন কিন্তু আপনি নেগেটিভ প্রফিট যদি নেট প্রফিট করতেন, এটা একটা মানা যায়। এবং ভবিষ্যতে আপনারা একটু ট্র্যাক করে রাখবেন, যদি ওলা ভবিষ্যতে অপারেটিং প্রফিট ইয়ারলি হোক বা কোয়ার্টারলি হোক যদি পজিটিভের দিকে যায় বা কমতে থাকে, অপারেটিং প্রফিটটা যদি নেগেটিভ থেকে যদি পজিটিভের দিকে যায়, তাহলে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন নেট প্রফিট নেগেটিভ থাকলেও। কারণ অপারেটিংয়ে ভালো কাজ করছে, হয়তো ইন্টারেস্ট, হয়তো ডেট বেশি নিয়ে রেখেছে, ডেপ্রিসিয়েশন বেশি চার্জ হচ্ছে বা অন্যান্য কিছু খরচগুলো হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে, ওই জন্য হয়তো নেট প্রফিটটা ঠিকঠাক করতে পারছে না। কিন্তু আপনি ভাই যে কাজটা করছেন ওই কাজ থেকে আপনি মুনাফা করতে পারছেন না, তো আপনার এফিসিয়েন্সি ঠিকঠাক নয়, এটা আমরা বলতে পারি। এবার আমরা যদি প্রফিট অ্যান্ড লসে দেখি ইয়ারলি, তো ইয়ারলি সেলস 2001-এ ছিল 1 এবং 2024 4 বছরে হবে এক্সপোনেনশিয়ালভাবে বেড়েছে। এটা কিন্তু আউটস্ট্যান্ডিং একটা একটা বলতে পারবে, সেলসের বিচারে কিন্তু ভালো করেছে। কিন্তু সেইভাবে এক্সপেন্সেসটাও কিন্তু বেড়েছে। এই এক্সপেন্সেসটা কিন্তু ম্যানেজ করতে পারছে না, এটাকে ম্যানেজ করতে হবে। যদি এই এক্সপেন্সেসটা যদি ম্যানেজ করা যেতে পারে, অনেকগুলো সেগমেন্ট আছে এক্সপেন্সেস মধ্যে, যেমন র মেটেরিয়ালস, লেবার, অ্যাডভার্টাইজমেন্ট, আরও এক্সেট্রা, এগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। এগুলো যদি একটু ঠিকঠাক করতে পারেন, অপারেটিং প্রফিট অবভিয়াসলি, এক্সপেন্সেসটা যদি আপনি ঠিকঠাকভাবে ম্যানেজ করেন তো অপারেটিং প্রফিট পজিটিভ আসবে। এবার অপারেটিং মার্জিনটা খুব ইম্পর্ট্যান্ট, একটা ভাইটাল পয়েন্ট, যে আপনি 100 টাকা একটা জিনিস তৈরি করছেন, বিক্রি করছেন, তার পেছনে আপনার যদি 50 টাকা 50 টাকা খরচ হয়, তাহলে 50% আবার মার্জিন, 50 টাকা মার্জিন থাকছে। আরেকটা কোম্পানি 100 টাকা ওই 60 টাকা তার খরচ হচ্ছে, 40% মার্জিন। তো আপনি কিন্তু মার্কেট শেয়ারটা পরবর্তীকালে দাম কমিয়ে নিতে পারেন, কারণ আপনার মার্জিনটা বেশি আছে, মার্জিন কমিয়ে কিন্তু আপনি নিতে পারেন। এবং উল্টো দিক থেকে আপনার প্রফিট মার্জিন তখনই বাড়বে যদি আপনার প্রাইস নেওয়ার ক্যাপাসিটি থাকে। তো ওলার কিন্তু এইখানটাতে নেই, কারণ এটা মনোপলি মার্কেট নয়। আপনি কত নেবেন, আপনি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস সেন্সিটিভিটি খুবই বেশি। আপনি যদি 1 লাখের গাড়ি 1.5 লাখ বলেন, তো অলরেডি অন্যান্য কোম্পানিগুলো আছে আপনার একই ফিচার্সের 1,20,000 1.5 লাখে দেবে। তো আপনি এখানে অপারেটিং মার্জিনটা কি সমস্ত সেগমেন্টগুলো, কি সমস্ত জিনিসগুলো দিয়ে আপনি অপারেটিং প্রফিট বাড়াবেন, সেটা একটা বড় ব্যাপার। অপারেটিং প্রফিট মার্জিনটা দেখুন অত্যন্ত নেগেটিভ। এইগুলো আপনি ঠিকঠাক করুন, তারপর বড় বড় ইনভেস্টররা আপনার কাছে ইনভেস্ট করতে পারবে।
করবে। এখানে নেট প্রফিট নেগেটিভ থাকছে। এবার এখানে রিজার্ভগুলো কিন্তু রিজার্ভ তখনই বাড়ে যদি আপনার প্রফিট হিউজ পরিমাণে করেন, প্রফিট থেকে যদি আপনি পুরোটা ডিভিডেন্ড দিয়ে দেন তাও আপনি রিজার্ভ করতে পারবেন না। কিন্তু আপনি যদি ডিভিডেন্ডটা কম দিয়ে কিছু টাকা রাখেন রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, এটা ভবিষ্যতে আপনি এক্সপানশন করতে পারবেন, গ্রোথ করতে পারবেন এবং আপনার শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল বাড়াতে সাহায্য করবে। আপনার রিজার্ভ যত বাড়বে, যদি রিজার্ভটাকে ঠিকঠাকভাবে কাজে লাগান, তো আপনার রিজার্ভ এখানে মাইনাস, ওলার রিজার্ভ মাইনাস, এটাও একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। বরোয়িংস অনেকটাই বরোয়িংস বাড়িয়েছে, এটা আমরা আলোচনা করতে চাচ্ছি না, কারণ নতুন কোম্পানি বরোয়িংস বা টাকার প্রয়োজন, বরোয়িংস নিতে পারে, কিন্তু বরোয়িংসটা কোন খাতে লাগাচ্ছে, কোথায় ইনভেস্ট করছে, সেটা কি পুরোটা যে লোনটা নিয়েছে সেই লোনটা দিতেই সব টাকা চলে যাচ্ছে না অন্য কিছু কাজে লাগাচ্ছে, সেই টাকাগুলো লাগিয়ে সে কি রেভিনিউ বেশি বেশি পরিমাণে জেনারেট করছে, এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে নেক্সট যে সমস্ত রেজাল্টগুলো আসবে। এখানে এই অপারেটিং অ্যাক্টিভিটিতে নেগেটিভগুলো আছে, এইটা আমার নেগেটিভ মনে হয়, এইগুলো ঠিক করতে হবে। ইনভেস্টিংয়ে অনেকগুলো ফিক্সড অ্যাসেট পারচেজ করেছে, অবভিয়াসলি করা দরকার, করবে। ইনভেস্টমেন্ট পারচেজ করেছে, এটাও করবে। তো ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিগুলো কোথা থেকে নিয়েছে, এগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে আপনাদের। আর ডেটর ডেজ এবং ইনভেন্টরি ডেজ এগুলো কিন্তু কমছে এবং ডেটর্স ডেটা কনস্ট্যান্ট আছে। ডেটর্স ডে হচ্ছে যে আপনি যার কাছ থেকে টাকা পাবেন, তো এটা কিন্তু ক্রেডিটে খুব কম বিক্রি হচ্ছে ওলা, এবং মার্কেটে ওলার যে প্রেজেন্স বা মার্কেটে যে তার ডিমান্ড মোটামুটি আছে, এটা আমরা বলতে পারি ডেটর্সের দিক থেকে বা ইনভেন্টরি দেখে, যে হ্যাঁ মেনটেনেন্স ভালো করছে, ইনভেন্টরি ভালো মেনটেনেন্স করছে, মার্কেটে ডিমান্ড আছে ওলার যে বাইকগুলো, এটা আমরা বলতে পারি হ্যাঁ মার্কেটে ডিমান্ড আছে ওলার। কিন্তু এই যে এক্সপেন্সেসগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করা হচ্ছে না এবং ডেটটা যদি আরও ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কিন্তু একটা প্রবলেম দেখা যেতে পারে। এখানে শেয়ার হোল্ডার প্যাটার্নে এখানে প্রোমোটার যেটা, এই প্রোমোটার কিন্তু 36%, অনেকটাই কম। এবং এই প্রোমোটার কম বা বেশি বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়, তবু আমরা বলছি যে প্রোমোটার অনেক অনেক কোম্পানি প্রোমোট নেই, কিন্তু এফআইআই বেশি। কিন্তু পাবলিকটা একটু কম থাকা আমার মনে হয় ভালো। বেশি পরিমাণে পাবলিক ড্রিভেন কোম্পানিগুলো বা শেয়ারগুলো অতটা বাড়ে না এবং তাদের কিন্তু ফাঁসানো খুব সম্ভব তাড়াতাড়ি। এই জন্য এখানে কিন্তু এফআইআই মোটামুটি 7% আছে, কি আছে একটু আমরা দেখিনি। মর্গ্যান স্ট্যানলি খুব দামি দামি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সিঙ্গাপুর বেস, ওনারা 1.3% অ্যাকোয়ার করেছে, ইনভেস্ট করেছে অন ওলাতে। ডিআইআই মধ্যে এসবিআই করেছেন এবং পাবলিকে কিন্তু এই 42%। এই পাবলিকের মধ্যে কোন ইনভেস্টর, নামি দামি ইনভেস্টর ওলাতে ইনভেস্ট করেছে, এটা একটা দেখার বিষয় আছে, না শুধুমাত্র রিটেলাররা এখানে ইনভেস্ট করেছে, এটা একটা বড় ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি না। এইটা একটু জানা দরকার যে আমাদের ইন্ডিয়া বড় ইনভেস্টরকে ওলাতে ইনভেস্ট করে রেখেছে অ্যাজ এ রিটেলার হিসেবে। তো আমি বলবো যে ওলাতে বর্তমান ফাইন্যান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ড দেখছি, অবশ্যই শেয়ারটা আমার চ্যানেল যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন কেমন ভিডিওটা লাগলো, কেমন ভিডিওটা হয়েছে। ওলাতে বর্তমান আমি বলবো যে সেন্টিমেন্ট, যে নিউজ বেস, যে লেগাসিতে চলছে, আপনারা ওখান থেকে একটু বেরিয়ে আসবেন, একটু চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। অপরচুনিটি অবশ্যই থাকবে, কোম্পানি যখন ভালো হবে তখন আপনাকে অবশ্যই সুযোগ দেওয়া হবে, অবশ্যই সুযোগ দেবে মার্কেট, কাউকে ফেরত পাঠায় না। আপনাকে ভাবতে হবে আপনি সুযোগ পাবেন, কোম্পানিটাকে ভালো হতে দিন। অবশ্যই আমরা বলছি ভালো ভালো ভালো, কিন্তু খাতায় কলমে কিন্তু ভালো এখনও হচ্ছে না বা ভালো নয়। একটু ভালো হতে দিন, তবেই আপনি ইনভেস্ট করবেন। নাহলে যদি আপনি একটু রিস্ক নিতে চান তো 100 বা 90-80 দিকে থাকলে কিছুটা কিনবেন, ঝাঁপিয়ে পড়বেন না, এটা রিকোয়েস্ট থাকলো। আরও অনেক ভালো ভালো কোম্পানিগুলো আছে, সেই সমস্ত বড় বড় ভালো ভালো কোম্পানিও কিন্তু কিছু কিছু সময় আপনাকে অপরচুনিটি দেয় যাদের ফান্ডামেন্টাল খুব ভালো। তো এই তো ফান্ডামেন্টাল এখনও ভালো হয়নি, আপনি এই দিকটাকে একটু সাইকোলজি ব্যাপারটা একটু দেখবেন, যে হুটহাট করে ইনভেস্ট করলাম, টাকাগুলো যেন ব্লক না হয়ে যায়। ঠিক আছে,